চারটে অ্যাসপেক্টের মধ্যে ফার্স্ট হচ্ছে ডেফিনেশন অফ হেলথ, সেকেন্ড হচ্ছে কনসেপ্ট অফ হোলিস্টিক হেলথ, থার্ড হচ্ছে কনসেপ্ট অফ স্পিরিচুয়াল হেলথ, এটা হোলিস্টিক হেলথেরই একটা পার্ট, দেন হচ্ছে ডিটারমিনেন্টস অফ হেলথ, অ্যান্ড লাস্টলি ন্যাচারাল হিস্ট্রি অফ ডিজিজ। তাহলে এই চারটে যে আলাদা আলাদা পার্ট আছে, প্রত্যেকটা পার্ট নিয়ে অল্প করে ডিসকাশন করব। ডেফিনেশন অফ হেলথ তোদের এরপরে সমস্ত জায়গাতেই লাগবে, একটা সিঙ্গেল ওয়ার্ড, তার স্পেলিং, কোনো কিছুই ডেফিনেশন থেকে চেঞ্জ করা যাবে না। ভাইভা, প্র্যাকটিক্যাল অ্যান্ড থিওরি সব জায়গাতেই এইটা যে কোনো সময় আসতে পারে, এবং এটা একদম যেরকম বলা আছে তাই বলতে হবে, কোনো রকমের কোনো চেঞ্জেস পারমিসিবল নয়। তো হেলথের কোনো ডেফিনেশন তোদের মাথায় আছে, ট্রাই করতে পারিস। হেলথ কাকে বলে হেলথ? তাহলে ডেফিনেশন অফ হেলথ যাওয়ার আগে ফার্স্ট যেটা আছে, এটা একদম পার্কের এই চ্যাপ্টারের ফার্স্ট লাইন। Health is not mainly an issue of doctors, social services and hospitals, it is an issue of social justice. পার্কের প্রত্যেকটা চ্যাপ্টারের একদম ফার্স্টে একটা করে ট্যাগলাইন থাকে, সেই ট্যাগলাইনটা দিয়ে ওই চ্যাপ্টারটার মধ্যে ঠিক কি বোঝানো হয়েছে এটা মেনশন করা আছে প্রত্যেকটা চ্যাপ্টারে। এইটা হচ্ছে হেলথের যে চ্যাপ্টারটা আছে, সেকেন্ড চ্যাপ্টার। ফার্স্ট চ্যাপ্টারে হিস্ট্রিটা বলা আছে, সেই চ্যাপ্টারের ফার্স্ট ট্যাগলাইন এটা। তো যে অনেক রকমের ডেফিনেশন আজ পর্যন্ত এসছে, বিভিন্ন সোসাইটিতে বিভিন্ন কালচারে আলাদা আলাদা ডেফিনেশন তৈরি হয়, সেটা কাস্টমস, বিলিফ, অনেক কিছুর উপর ডিপেন্ড করে এই ডেফিনেশনগুলো তৈরি হয়। তো তার মধ্যে মেইনলি যেটা আমরা কি মনে করি, হেলদি মানে কি? অ্যাবসেন্স অফ ডিজিজ। ডিজিজ নেই তার মানে সেই মানুষটা হেলদি। মানে কি? যেখানে লাইট নেই সেখানে ডার্ক, বা যেখানে ডার্কনেস নেই সেখানে লাইট, ঠিক সেরকম যেখানে ডিজিজ নেই সেটা হেলথ। এটাই নর্মালি ধরা হয়। অনেকগুলো কালচারে বলা আছে, দেখ, হেলথ অ্যান্ড হারমোনি আর কনসিডার্ড ইকুইভ্যালেন্ট, একটা আর একটাকে ব্যালেন্স করছে, রিপ্লেস করছে। হেলথ আর হারমোনি একসঙ্গে থাকে, একসঙ্গে পাশাপাশি। বিং অ্যাট পিস উইথ সেলফ, দ্য কমিউনিটি, গড অ্যান্ড কসমস। কসমস মানে কি? কসমস মানে কি বোঝানো হয়েছে এখানে? ইউনিভার্স। ভেরি গুড। বিভিন্ন টাইপের কনসেপ্ট ডিজিজ বা হেলথ নিয়ে ছিল, অনেক দিন ধরেই আছে। তার ফার্স্ট হচ্ছে বায়োমেডিক্যাল কনসেপ্ট, যেটা নর্মালি অ্যাজ এ সায়েন্স পিপল আমাদের মাথায় আসে, সবারই মাথায় আসে। বায়োমেডিক্যাল কনসেপ্টটা কি? সেইটা জার্ম থিওরি অফ ডিজিজ। অনেকগুলো থিওরি আছে, এই থিওরিগুলো পরের ক্লাসে ম্যাডাম ডিসকাস করবে। তার মধ্যে জার্ম থিওরি অফ ডিজিজ একটা আছে, মানে কি কোনো একটা সার্টেন প্যাথোজেন, বি ইট এ ব্যাকটেরিয়া, বি ইট এ ভাইরাস, বি ইট এ ফাঙ্গাস, কিছু একটা হতে পারে, তার জন্য ডিজিজ হচ্ছে। এইটা হচ্ছে বায়োমেডিক্যাল কনসেপ্ট। নেক্সট ইকোলজিক্যাল কনসেপ্ট। কাদের ইকোলজিস্ট বলা হয়? ইকোলজি কি জিনিস নিয়ে স্টাডিকে ইকোলজি বলা হয়? না, ঠিক ইকোসিস্টেম কিছুটা, ঠিক এনভায়রনমেন্ট নয়। ইকোলজি মিনস হচ্ছে একটা প্যাথোজেন, একটা অ্যানিম্যাল অর এনভায়রনমেন্টাল কোনো একটা সাবস্টেন্স, তার সঙ্গে তার পাশের যে সাবস্টেন্স বা অ্যানিম্যাল বা ইনসেক্ট আছে তার যে রিলেশন, ইন্টার রিলেশন, এইটা ইকোলজি। তো ইকোলজিস্টরা সেটা নিয়ে স্টাডি করেন। তারা একটা খুব সুন্দর ডেফিনেশন, একটা হাইপোথিসিস বলেছিলেন, ইট ইজ এ ডাইনামিক ইকুইলিব্রিয়াম বিটুইন ম্যান অ্যান্ড হিজ এনভায়রনমেন্ট, এ ডিজিজ অ্যান্ড ম্যালঅ্যাডজাস্টমেন্ট অফ দ্য হিউম্যান অর্গানিজম টু এনভায়রনমেন্ট। মানে কি, একটা এনভায়রনমেন্টের মধ্যে ডিজিজ এজেন্ট সবসময় আছে, প্যাথোজেনটা আছে, কিন্তু সবসময় আমাদের ডিজিজ হচ্ছে কি? হয়নি তো। তাহলে কিছু একটা ফ্যাক্টর, এক্স ফ্যাক্টর, ওয়াই ফ্যাক্টর, জেড ফ্যাক্টর কাজ করে, যার জন্য প্যাথোজেন প্রেজেন্ট থাকলেও ডিজিজ হয় না সবসময়। সেই যে ইকুইলিব্রিয়ামটা, সেইটা ইকোলজিক্যাল কনসেপ্টে ডেসক্রাইব করা আছে। নেক্সট হচ্ছে সাইকোলজিক্যাল কনসেপ্ট। এটাতে বলা আছে মেইনলি যে এটা একটা শুধু বায়োমেডিক্যাল ফেনোমেনন নয়, তার সঙ্গে ইনফ্লুয়েন্স করছে সোশ্যাল, সাইকোলজিক্যাল, কালচারাল অ্যান্ড ইকোনমিক্যাল, পলিটিক্যাল ফ্যাক্টরস। কিভাবে ইকোনমিক্যাল, পলিটিক্যাল ফ্যাক্টরসগুলো কাজ করছে আমি একটু একটু ডেসক্রাইব করার চেষ্টা করব।
লাস্টলি হচ্ছে হোলিস্টিক কনসেপ্ট, এইটা আমি পার্কে যেটা আছে সেটাই তুলে দিয়েছি, একবার বলে দিচ্ছি দেন ডিসক্রাইব করব। দ্য হোলিস্টিক মডেল ইজ এ সিনথেসিস অফ অল দ্য অ্যাবাভ, মানে উপরে যে তিনটে মডেল আমি বললাম, বায়োমেডিক্যাল মডেল, ইকোলজিক্যাল মডেল, সাইকোলজিক্যাল মডেল, তিনটের অ্যামালগামেশন। It recognizes the strength of social, economic, political and environmental influences on health. It has been variously described as a unified or multidimensional process involving the well-being of the whole person in the context of his environment. This view correspond to the view held by the ancients, মানে আমাদের প্রাচীন কাল থেকে আমাদের সভ্যতা যেটা বলে এসছে সবাই, that health implies a sound mind in a sound body in a sound family in a sound environment. এইটা হচ্ছে হোলিস্টিক কনসেপ্ট। শুধু আমার বডিটা ডিজিজ ফ্রি মানেই আমি হেলদি বা পজিটিভ হেলথ আছে বলা যাবে না, এতগুলো জিনিস হলে তবে বলতে পারবো। This holistic approach implies that all sectors of society have an effect on health. যতগুলো সেক্টর তোরা সোসাইটির নর্মালি আমরা ভাবি, যেমন এগ্রিকালচার সোসাইটি, ফিনান্স ডিপার্টমেন্ট, ফুড সোসাইটি, সবগুলো হেলথের সঙ্গে ইন্টার রিলেটেড। দ্য এমফ্যাসিস ইজ অন দ্য প্রমোশন অ্যান্ড প্রোটেকশন অফ হেলথ। এই প্রমোশন অ্যান্ড প্রোটেকশন অফ হেলথ হচ্ছে কারেন্ট WHO-র যে মোটো, তার সঙ্গে অ্যাট পার বা প্যারালাল। সেই জন্য হোলিস্টিক হেলথের কনসেপ্টটাকে আমরা সবচেয়ে পাওয়ারফুল মনে করি যতগুলো আছে তার মধ্যে। আচ্ছা, এরপরে পলিটিক্যাল যে সেক্টরটার কথা বললাম যে অনেকগুলো ডিপার্টমেন্ট যুক্ত থাকে, যেখানে বল পলিটিক্যাল ডিপার্টমেন্টের কি ভূমিকা আছে ডিজিজের জন্য? পলিটিক্স এখানে কোথা থেকে এলো? পলিটিক্সের সঙ্গে ডিজিজ কিভাবে কানেক্টেড? হ্যাঁ বল বল, পলিটিক্সের সঙ্গে কিভাবে যুক্ত? ভীষণভাবে যুক্ত। যদি কোনো পলিটিক্যাল সিস্টেম হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেমটাকে সাপোর্ট না করে, সেটা ফিনান্সিয়ালি হতে পারে, লজিস্টিক্যালি হতে পারে, ট্রেনিং ওয়াইজ হতে পারে, তাহলে কি সেটা রান করতে পারবে? এত বড় কান্ট্রিতে পারবে না। কোনো ন্যাশনাল প্রোগ্রাম রান করতে পারবে না উইদাউট বাজেট। এটা গেল বাজেটের কথা। আমি সে ড্রাগস থেকে ভ্যাকসিন থেকে শুরু করে যা যা আছে, লজিস্টিক্যাল সাপোর্ট, ম্যান পাওয়ার সাপোর্ট, সবগুলো পলিটিক্যাল উইল পাওয়ারের উপর ডিপেন্ড করে। WHO 1948-এ যখন কনস্টিটিউট হয়েছিল, তৈরি হয়েছিল, ফার্স্ট হেলথের এই ডেফিনেশনটা দিয়েছিল। এইটা ওই যে বললাম, একটা ওয়ার্ড, একটা বাই স্পেলিং, সমস্ত কিছু কারেক্ট বা নিখুঁত থাকতে হবে। হেলথ ইজ এ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং অ্যান্ড নট মিয়ারলি অ্যান অ্যাবসেন্স অফ ডিজিজ অর ইনফারমিটি। তার সঙ্গে এটাও জুড়ে দিবি টু লিড এ সোশ্যালি অ্যান্ড ইকোনমিক্যালি প্রোডাক্টিভ লাইফ। এটা যোগ করা হয়েছে। তো ডেফিনেশনটার মধ্যে অনেকটা তোরা জানিস, অনেকটা বুঝতে পারছিস। হেলথ ইজ এ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল, ফিজিক্যাল মেন্টাল আমরা বুঝি, অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং। তাহলে সোশ্যাল ওয়েলবিং কাকে বলে? ওয়েলবিং এর কনসেপ্ট নর্মালি নেই আমাদের, তাই তো? তাহলে এটা জানতে হবে যে সোশ্যাল ওয়েলবিং কাকে বলে। অ্যান্ড নট মিয়ারলি অ্যান অ্যাবসেন্স অফ ডিজিজ অর ইনফারমিটি। তাহলে আগেকার দিনে যেটা নর্মালি আমরা ভাবতাম যে ডিজিজ নেই মানে হেলথ, তা নয়। ইনফারমিটি মানে কি? ইনফারমিটি মানে কি? লেখা আছে মানে তো জানতে হবে। ফিজিক্যাল অর মেন্টাল উইকনেস, ঠিক আছে? এরপরে তাহলে আমরা আসছি ওয়েলবিং কোনটাকে বলবো সেইটাকে। ওয়েলবিং মানে বাংলাতে কি বলা যায়? ভালো থাকা। ভেরি গুড। তাহলে ভালো থাকাটা একটা সাবজেক্টিভ ম্যাটার বলে মনে হচ্ছে না আপাত দৃষ্টিতে? সাবজেক্টিভ। ও বলছে স্যার আমার এইখানের হোটেল মানে হোস্টেলে খাবার ভালো লাগে, ওর ভালো লাগে, আমার নাও লাগতে পারে, সাবজেক্টিভ হয়ে গেল। ভালো থাকাটা সেই জন্য সাবজেক্টিভ। কেউ নিচে শুতে পছন্দ করে, কেউ নিচে একটা তোষক পেতে শুতে পছন্দ করে, কেউ একদম কার্লনে শুতে পছন্দ করে। তাহলে এটা সাবজেক্টিভ ম্যাটার হয়ে গেল। কিন্তু না, WHO বলছে, একটা ডেফিনেশন দিয়েছে যে দুটো ভাগ আছে, সাবজেক্টিভ প্যাটার্নও আছে, অবজেক্টিভ প্যাটার্নও আছে।
অবজেক্টিভ কিছুটা, সেইটাকে আমরা ক্লাসিফাই করতে পারি, জাস্টিফাই করতে পারি, মাপতে পারি, মেজার করতে পারি। আর কিছুটা পোর্শন আছে অবজেক্টিভ, যেটাকে আমরা ততটা মেজার করতে পারি না। মেজার করা যাবে স্ট্যাটিস্টিক্যালি, কিন্তু তাতেও কিছু কিছু জায়গা রয়ে যায়। চল দেখি কি কি আছে। এই যে কনসেপ্ট অফ ওয়েলবিং, কোনো স্যাটিসফ্যাক্টরি ডেফিনেশনের নেই, WHO দিতে পারেনি। এই যে দুটো বললাম, তার মধ্যে যেটা অবজেক্টিভ যে কম্পোনেন্টটা আছে ওয়েলবিং এর, সেটাকে কিভাবে মাপা যায় দুটো দিয়ে, স্ট্যান্ডার্ড অফ লিভিং আর লেভেল অফ লিভিং। তোরা শুধু টার্মগুলো এখন শুনে থাক, আস্তে আস্তে যত এগোবে সাবজেক্টটার মধ্যে ঢুকবি এগুলো অনেকটা পরিষ্কার হয়ে যাবে। স্ট্যান্ডার্ড অফ লিভিং শুনেই বুঝতে পারছিস কিরকম ভাবে আমরা একটা মানুষ থাকে, কোন কন্ডিশনে থাকে, শুধু সেইটুকু নয়, তার সঙ্গে আরো অনেক কিছু আছে, এটা আমরা মেজার করতে পারি। আর সাবজেক্টিভ কম্পোনেন্ট যেটা, সেইটাকে বলা হয় কোয়ালিটি অফ লাইফ। এই দুটো আমরা আলাদাভাবে একটু দেখি যে ঠিক কি কি আছে। তাহলে অবজেক্টিভটা আগে দেখি, স্ট্যান্ডার্ড অফ লিভিং কি বলছে। দেখ, দ্য টার্ম স্ট্যান্ডার্ড অফ লিভিং রেফার্স টু দ্য ইউজুয়াল স্কেল অফ আওয়ার এক্সপেন্ডিচার, কতটা খরচা করতে পারছি, দ্য গুডস উই কনজিউম অ্যান্ড দ্য সার্ভিসেস উই এনজয়। তাহলে এই সার্ভিসগুলোর মধ্যে সমস্ত সার্ভিস পড়ছে, কিন্তু আমাকে স্টেট কি সার্ভিস দিচ্ছে, আমাকে ন্যাশনাল কি লেভেল থেকে কি সার্ভিস পাচ্ছি, আমি লোকাল লেভেল থেকে কি সার্ভিস পাচ্ছি, সমস্ত সার্ভিস। এর মধ্যে কি কি আসছে, এডুকেশন, এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, ফুড, ড্রেস, হাউস, অ্যামিউজমেন্ট অ্যান্ড কমফোর্ট অফ মডার্ন লিভিং, সমস্ত কিছু মিলে স্ট্যান্ডার্ড অফ লিভিং হচ্ছে। স্ট্যান্ডার্ড অফ লিভিংটা যখন ইউনাইটেড নেশনসের কান্ট্রিতে আমরা নিয়ে যাই, ম্যানিপুলেট করে এক্সট্রাপোলেট করে নিয়ে যাই, তখন হয় লেভেল অফ লিভিং। ওদের এটাকে লেভেল অফ লিভিং বলে। একই রকমের জিনিস, 9টা কম্পোনেন্ট আছে, দেখ ভাগ করে দেওয়া আছে, হেলথ, ফুড কনজাম্পশন, এডুকেশন, অকুপেশন অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশন। ওরা ওয়ার্কিং কন্ডিশনটাও যোগ করেছে। আমাদের এখানে সাপোজ একজন এমপ্লয়ি, সে গভর্নমেন্ট হতে পারে, প্রাইভেট হতে পারে, PSU হতে পারে, তার ওয়ার্কিং কন্ডিশনটা ভালো নয়, ওয়ার্কিং এনভায়রনমেন্টটা ভালো নয়, নাও হতে পারে, তাহলে কিন্তু তার স্ট্যান্ডার্ড অফ লিভিংটা কমে গেল, ওখানে ওটাও ঢোকানো আছে। হাউসিং, সোশ্যাল সিকিউরিটি, ক্লোদিং, রিক্রিয়েশন, লেজার অ্যান্ড হিউম্যান রাইটস অলসো। এইগুলো হচ্ছে সব অবজেক্টিভ, যেগুলো আমরা মেজার করতে পারি। এরপর হচ্ছে যেটা মেজার করতে পারবো না, সেইটা হচ্ছে কোয়ালিটি অফ লাইফ। মেজার করতে পারবো না বলা ভুল, সেটারও কিছু কিছু ইন্ডেক্স আছে যেগুলো দিয়ে আমরা মেজার করতে পারি। এটারও একটা ডেফিনেশন WHO দিয়েছে। কি বলেছে, দ্য কন্ডিশন অফ লাইফ রেজাল্টিং ফ্রম দ্য কম্বিনেশন অফ দ্য এফেক্টস অফ দ্য কমপ্লিট রেঞ্জ অফ ফ্যাক্টরস সাচ অ্যাজ দোজ ডিটারমাইনিং হেলথ, হ্যাপিনেস। এই হ্যাপিনেসটা কিভাবে, ইনক্লুডিং কমফোর্ট ইন দ্য ফিজিক্যাল এনভায়রনমেন্ট অ্যান্ড এ স্যাটিসফাইং অকুপেশন, এডুকেশন, সোশ্যাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল অ্যাটেনমেন্ট, ফ্রিডম অফ অ্যাকশন, জাস্টিস অ্যান্ড ফ্রিডম অফ এক্সপ্রেশন। এতগুলো জিনিস যদি একসঙ্গে হয় তাহলে সেইটাকে আমরা বলবো কোয়ালিটি অফ লাইফ তার ভালো। দুটো ভাবে নর্মালি মেজার করা যায়, যেগুলো তোদের শর্ট নোট পড়বে, নাম দুটো জেনে রাখ। একটা হচ্ছে ফিজিক্যাল কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্স PQLI, আর একটা হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স HDI। এইগুলো ডিটেলসে তোদের পড়ানো হবে, নামগুলো শুধু শুনে রাখ। PQLI এর মধ্যে 3টে ইন্ডিকেটর থাকে আবার, ইনফ্যান্ট মর্টালিটি, লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট এজ 1 অ্যান্ড লিটারেসি। ইনফ্যান্ট মর্টালিটি কাকে বলে, শিশু মৃত্যুর হার। তোদের এটা প্র্যাকটিক্যালে আসবে, ক্যালকুলেশন করবি। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের মধ্যে দেখ আছে লংজিভিটি, মানে লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট বার্থ। এখানে কিন্তু লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট এজ 1 ছিল, তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স আছে, কেন আছে এটাও পরে পড়বি। নলেজ আর ইনকাম, এইগুলো দিয়ে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স আছে। এছাড়াও WHO এর আলাদা আলাদা কিছু স্কেল আছে, কিছু কোশ্চেন আছে, যেগুলো কোয়ালিটি অফ লাইফের জন্য বা ফিজিক্যাল কোয়ালিটি অফ লাইফের জন্য আলাদা আলাদা কোশ্চেন আছে, তার আলাদা আলাদা অ্যান্সার আছে। যে অ্যান্সারটা কেউ টিক দেবে তার উপরে স্কোর হয় 20, 30, 40, 50। সেই স্কোর দেখে আমরা জাজ করতে পারি তার কোয়ালিটি অফ লাইফটা একটা আরেকটার সঙ্গে, একজনের সঙ্গে কতটা ভালো বা খারাপ। স্পেকট্রাম অফ হেলথ বলে একটা জিনিস আছে, যে হেলথের ডেফিনেশনটা আমরা পড়লাম, দেখলাম, আইডিয়ালি সেটা হচ্ছে পজিটিভ হেলথের ডেফিনেশন। এটা মাথায় রাখিস, পজিটিভ হেলথের। তাহলে এই এতটা আছে, এটা একটা কন্টিনিউয়াম। একদম উপরে আছে পজিটিভ হেলথ, একদম নিচে আছে ডেথ, এর মাঝামাঝি এতগুলো জিনিস আছে, এইটা হচ্ছে স্পেকট্রাম। পজিটিভ হেলথের পরে বেটার হেলথ। বেটার হেলথ মানে সামথিং মিসিং দ্যান
পজিটিভ হেলথ। তাহলে পজিটিভ হেলথের যে ডেফিনেশন ছিল সেখানে যদি কোনো কম্পোনেন্ট মিসিং থাকে বাট স্টিল যে মানুষটা তিনি সুস্থ, তাহলে বেটার হেলথ। দেন হচ্ছে ফ্রিডম ফ্রম সিকনেস। ওই যে বলেছিলাম ফার্স্টে যে ধারণাটা ছিল অ্যাবসেন্স অফ ডিজিজ মানেই হচ্ছে হেলথ, সেই রকম কারো শুধু অ্যাবসেন্স অফ ডিজিজ মানে ফিজিক্যালি বা মেন্টালি কোনো ডিজিজ নেই, ব্যাস ওইটুকুই, কিন্তু বাকিগুলো নয়। সে কোনো কোনো ওই যে লেখা আছে অ্যান্ড টু লিড এ সোশ্যালি অ্যান্ড ইকোনমিক্যালি প্রোডাক্টিভ লাইফ, তাহলে কোনো প্রোডাক্টিভ লাইফ সে লিড করতে পারছে না যে কোনো কারণেই হোক, তখন সে হয়ে গেল ফ্রিডম ফ্রম সিকনেস অনলি। এরপরে আসছে আনরেকগনাইজ সিকনেস, মানে তার মধ্যে আছে কিন্তু যতক্ষণ না ডায়াগনোসিস হচ্ছে আমি তো বলতে পারি না যে কার মধ্যে কি ডিজিজ আছে, তাহলে একটা সাবক্লিনিক্যাল কেসগুলো হতে পারে, সেইটা হচ্ছে আনরেকগনাইজ সিকনেস। দেন মাইল্ড সিকনেস, মাইল্ড কাফ অ্যান্ড কোল্ড, ফ্লু সিজনে হয়, সবারই হয়, মাইল্ড সিকনেস। দেন হচ্ছে সিভিয়ার সিকনেস, আর লাস্টলি সিভিয়ার সিকনেস যদি আমি ট্রিট না করি, প্রিভেন্ট না করি, ম্যানেজ না করি, তাহলে ডেথ হতে পারে। এইটা হচ্ছে স্পেকট্রাম অফ হেলথ। হেলথের যে স্পেকট্রাম এতগুলো, একদম পজিটিভ হেলথ থেকে ডেথ পর্যন্ত। আমাদের বা WHO সবসময় লক্ষ্য কোথায় থাকে, কোন দিকে যাওয়ার? পজিটিভ হেলথের দিকে। অবশ্যই আমরা প্রিভেন্ট করবো ডেথকে। ডিটারমিনেন্টস অফ হেলথ, এটা একটা মাল্টিফ্যাক্টোরিয়াল অ্যাপ্রোচ। এতগুলো ফ্যাক্টরের মধ্যে আছে, এতগুলো ডিটারমিনেন্টস একজন বা একটা কমিউনিটির বা একটা ফ্যামিলির বা একটা সোসাইটির হেলথকে ডিনোট করে, ঠিক আছে? তাহলে আমি কি বললাম, হেলথ কত রকমের হতে পারে। ইন্ডিভিজুয়াল হেলথ হতে পারে, যেটা ক্লিনিশিয়ানরা ট্রিট করেন। আমাদের এখানে ওপিডি চলে, ইনডোর আছে, তোরা জানিস। সেখানে কোন পেশেন্ট দেখা হয়, তাহলে পার্সন দেখা হয়, তাই তো, একটা মানুষকে দেখা হয়। বাচ্চা হতে পারে, গাইনি হতে পারে, বয়স্ক মানুষ হতে পারে, সেইটা হলো ইন্ডিভিজুয়াল হেলথ। একটা এরকম অনেকগুলো ইন্ডিভিজুয়াল নিয়ে একটা ফ্যামিলি হয়, তোদের ফ্যামিলি স্টাডি করতে হবে। ফ্যামিলি বোধহয় এই সপ্তাহ থেকেই তোদের রোস্টার আছে না, দেখে নিস তোদের বা কোনো গ্রুপের আছে। তাহলে ফ্যামিলির হেলথ একটা আলাদা, সেখানে এই ফ্যামিলিতে যতজন মেম্বার আছে সেই সব মেম্বার মিলে ফ্যামিলির হেলথ হয়, সেইটা একটা অ্যাপ্রোচ। দেন সোসাইটি আর কমিউনিটিও আলাদা আলাদা, একটা কমিউনিটির হেলথ আর একটা সোসাইটির হেলথও আলাদা করে দেখা হয়। কমিউনিটি হেলথ কেন দেখা হয়, কেন দেখা হয়? যখন কোভিডের সময় মনে করে দেখ, লকডাউন চলছিল, একটা ছিল পুরো নেশন ওয়াইজ লকডাউন, তারপরে যখন নেশন ওয়াইজ লকডাউনটা উঠে গেল তখন ছিল না কিছু কিছু রাজ্যে লকডাউন আছে, সব রাজ্যে নেই। আবার যখন আরেকটু হয়ে গেল, আরেকটু বেটার হলো কন্ডিশন, তখন পুরো রাজ্যেও ছিল না, কোনো একটা পাড়া, কোনো একটা লোকালিটিতে লকডাউন ছিল, ছিল তো। তাহলে ওই জায়গার হেলথটা কম্প্রোমাইজ ছিল, সেই জন্য লকডাউন ছিল। তাহলে সেইটা হয়ে গেল কমিউনিটি ওয়াইজ হেলথ। এরপরে কি কি ডিটারমিনেন্টস আছে, অনেকগুলো ডিটারমিনেন্টস তোরা জানিস। হচ্ছে ওই যে বলেছিলাম বায়োমেডিক্যাল কনসেপ্টের যেটা, তাহলে ফার্স্ট যেটা বায়োলজিক্যাল ডিটারমিনেন্টস, এটা কি মেইনলি জেনেটিক। A number of diseases are now known to be of genetic origin. Chromosomal anomaly, errors of metabolism, mental retardation and some types of diabetes, এইগুলো হচ্ছে বায়োলজিক্যাল ডিটারমিনেন্টস। The state of health therefore depends partly on the genetic constitution of man. নেক্সট হচ্ছে বিহেভিওরাল অ্যান্ড সোশিও কালচারাল কন্ডিশন। এখনকার দিনে সবচেয়ে বেশি যে ডিজিজগুলো প্রিভ্যালেন্ট সেইগুলো কি, কমিউনিকেবল আর নন কমিউনিকেবল? নন কমিউনিকেবল। নন কমিউনিকেবল মানে যেগুলো একটা আরেকটার সঙ্গে ছোঁয়াচে নয় আর কি, যেমন করোনারি আর্টারি ডিজিজ, যেমন ডায়াবেটিস টাইপ 2, যেমন হাইপারটেনশন, এইগুলো। তাহলে এইগুলোর জন্য মেইনলি যে জিনিসগুলো দায়ী সেগুলোকে কি বলে, কি ফ্যাক্টর বলে? কি বলে? রিস্ক ফ্যাক্টর বলে। এই রিস্ক ফ্যাক্টরগুলো একটা আরেকটা ডিজিজকে হতে তো সাহায্য করেই, প্লাস একটা ডিজিজের রিস্ক ফ্যাক্টর অন্য একটা ডিজিজেরও রিস্ক ফ্যাক্টর হতে পারে। যেমন স্মোকিং, এটা করোনারি আর্টারি ডিজিজ, তারও রিস্ক ফ্যাক্টর। হাইপারটেনশন, তারও রিস্ক ফ্যাক্টর। আবার ওবেসিটি, এটা ডায়াবেটিসের রিস্ক ফ্যাক্টর, আবার হাইপারটেনশনেরও রিস্ক ফ্যাক্টর।
ডায়াবেটিস ইটসেলফ একটা নন কমিউনিকেবল ডিজিজ, কিন্তু সে আবার হাইপারটেনশনের রিস্ক ফ্যাক্টর। হাইপারটেনশন ইটসেলফ একটা ডিজিজ, সে আবার ডায়াবেটিসের রিস্ক ফ্যাক্টর, তাই তো? রিস্ক ফ্যাক্টর মানে শুধু আমার হেলথ হ্যাবিট হবে তা না, রিস্ক ফ্যাক্টর কোনো ডিজিজও হতে পারে। তাহলে এইগুলো হচ্ছে বিহেভিয়ারাল অ্যান্ড সোশিও কালচারাল কন্ডিশন, যেগুলো একটা নন কমিউনিকেবল ডিজিজ মেনলি হতে হেল্প করে। এনভায়রনমেন্ট নর্মালি দুটো ভাগে ভাগ করা যায়, একটা ইন্টারনাল আর একটা এক্সটার্নাল। ম্যাক্রো এনভায়রনমেন্ট, মাইক্রো এনভায়রনমেন্ট এইভাবে বলা হয়। এর ডাইরেক্ট ইম্প্যাক্ট আছে ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং অফ দিস লিভিং ইন ইট। তাহলে কি কি ফ্যাক্টর আছে? হাউসিং, ওয়াটার সাপ্লাই, সাইকোলজিক্যাল স্ট্রেস, ফ্যামিলি স্ট্রাকচার, থ্রু সোশ্যাল অ্যান্ড ইকোনমিক সাপোর্ট সিস্টেম টু দ্য অর্গানাইজেশন অফ হেলথ অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস ইন দ্য কমিউনিটি। আমি একটা একটা করে ছোট ছোট জায়গা বলি। যেমন হচ্ছে ফ্রম হাউসিং, বাড়ির সঙ্গে ডিজিজের কি সম্পর্ক? কি সম্পর্ক বাড়ির সঙ্গে? বাড়ি থেকে ডিজিজ হয় এরকম তো শোনা যায়নি। আচ্ছা, টিউবারকুলোসিস সবাই জানিস কিসের জন্য হয়? বল বল নামটা, তো এই পড়ে এলি মাইক্রো, ঠিক। তাহলে এইটা কোথায় বেশি প্রিভ্যালেন্ট, কোন জায়গায় বেশি দেখা যায়? শহর বা গ্রাম, আরবান বা রুরাল আমি জিজ্ঞেস করিনি। স্লামে বেশি দেখা যায় না? স্লাম এরিয়া বেশি দেখা যায়। কেন দেখা যায়? কারণ অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা কারণ হচ্ছে ওখানে ওভার ক্রাউডিং থাকে। একটা ছোট্ট জায়গার মধ্যে অনেকগুলো মানুষ একসঙ্গে থাকতে হয়। তাহলে ওভার ক্রাউডিং এর কিছু ক্রাইটেরিয়া আছে, সেটা আমি এখন আলোচনা করছি না, ওদের ফ্যামিলিতে বলা হবে। অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, যেমন হচ্ছে একটা মানুষের মিনিমাম কতটা স্কোয়ার ফুট জায়গা থাকা উচিত থাকার জন্য, একটা ফ্যামিলিতে যতগুলো মানুষ আছে তাদের জন্য যতগুলো রুম থাকা উচিত সাফিসিয়েন্ট আছে কিনা সেটারও ক্রাইটেরিয়া আছে। তাহলে যতই হোক এগুলো স্লাম এরিয়ায় থাকে না, অনেক কম থাকে। একটা রুমের মধ্যে অনেকগুলো বেশি মানুষকে থাকতে হয়। তাহলে এই যে ওভার ক্রাউডিং, সেইটা একটা মেন কারণ টিউবারকুলোসিসের। হাউসিং হলো। ওয়াটার সাপ্লাই, ওয়াটার সাপ্লাই থেকে কি হতে পারে রোগ, কি ডিজিজ হয়? কলেরা, ঠিক। আর টাইফয়েড হতে পারে, হেপাটাইটিস হতে পারে, ঠিক আছে। সাইকোলজিক্যাল স্ট্রেস মেন্টাল ডিসঅর্ডারের কারণ, এ তো বলারই দরকার নেই। ফ্যামিলি স্ট্রাকচারের ওপর ডিপেন্ড করে ডিজিজ রিলেট করে। কিভাবে? ফ্যামিলি স্ট্রাকচার জানতে গেলে ফ্যামিলি সম্পর্কে জানতে হবে একটু। ফ্যামিলি কাকে বলে? ফ্যামিলির একটা ডেফিনেশন আছে, বল মোটামুটি বল। এক গ্রুপ অফ পিপল, তাই তো, রিলেটেড বাই ব্লাড or marriage or adoption, living under the same roof, একটা ছাদের তলায় থাকে, and sharing a common kitchen, খাবারটা একটা কিচেন থেকে আসে। তাহলে তোরা যে হোস্টেলে থাকিস, তোরা ফ্যামিলি? সব ক্রাইটেরিয়াই তো প্রায় ফুলফিল করছে, ছাদ আছে একটাই, রান্না মেস থেকে আসে, তাহলে তোরা কি ফ্যামিলি? বল কি মনে হয়? ফার্স্ট ক্রাইটেরিয়াটা ফুলফিল করেছিল? তোরা ব্লাড বাই ম্যারেজ বাই অ্যাডপশন কি রিলেটেড? নোস। তোরা হচ্ছিস হাউস হোল্ড, ঠিক আছে। বাড়ির যিনি কাজের মহিলা থাকেন, কাজের দিদি থাকেন, তিনি 20 ইয়ার্স তোদের সঙ্গে থাকতে পারে, তারা আমার ফ্যামিলির মতোই, কিন্তু আইডিয়াল ফ্যামিলির ডেফিনেশনে নয়, সেরকম তোরাও নোস। তাহলে এই যে ফ্যামিলি আমি বললাম, এই ফ্যামিলির মধ্যে সবগুলো যে খুব ভালো ফ্যামিলি থাকে এরকম নয়। অনেক জায়গাতেই দেখা যায় ব্রোকেন ফ্যামিলি থাকে, অনেক জায়গাতেই দেখা যায় হ্যান্ডিক্যাপ্ট পার্সন থাকে, অনেক জায়গাতেই দেখা যায় ফ্যামিলির মধ্যে জেরিয়াট্রিক এজ গ্রুপ থাকে, কোনো মানুষ যিনি প্যারালাইজড হয়ে আছেন। তাহলে আমরা কি মনে করি? তাদের বার্ডেন মনে করি জেরিয়াট্রিক পিপলকে। তাহলে এই ফ্যামিলি স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে কিন্তু ডিজিজ বার্ডেন ওঠানামা করে। আচ্ছা, নেক্সট, সোশ্যাল অ্যান্ড ইকোনমিক সাপোর্ট সিস্টেম। ইকোনমিক সাপোর্ট সিস্টেমটা তোরা বুঝতে পারছিস যে টাকা যদি গভর্নমেন্ট ভালোভাবে দেয়, হেলথ বাজেট যদি বেশি থাকে তাহলে বেশি সুবিধে। সোশ্যাল সাপোর্ট সিস্টেম কিরকম, এগুলোকে কি বলে? সোশ্যাল সাপোর্ট সিস্টেমগুলোকে সোশ্যাল সিকিউরিটি বলে। সোশ্যাল সিকিউরিটি মানে যে সিকিউরিটিগুলো গভর্নমেন্ট প্রোভাইড করে
কিছু স্পেসিফিক কিছু কারণের জন্য, যেমন একটা সোশ্যাল সিকিউরিটির নাম বল, বিধবা ভাতার নাম শুনেছিস, ঠিক আছে, সামথিং এরকম অনেকগুলো আছে। আমি আরেকটা নাম বলে দিচ্ছি, সেটা হচ্ছে অন্নপূর্ণা অন্তর্দয় যোজনা, মানে রেশনে যে খাবার দেওয়া হয়, চাল দেওয়া হয় একটা সাবসিডাইজ রেটে, মানে সেই টাকাটা কে বহন করে? গভর্নমেন্ট বহন করে, বিট সেন্ট্রাল গভর্নমেন্ট অর স্টেট গভর্নমেন্ট, সেটা আলাদা ম্যাটার, কিন্তু সেই অনুযায়ী দেওয়া হয়, সেইটা একটা সোশ্যাল সিকিউরিটি। সেই রকম আরো অনেকগুলো সোশ্যাল সিকিউরিটি আছে, প্রচুর সোশ্যাল সিকিউরিটি আছে। সেই সোশ্যাল সিকিউরিটি নেটওয়ার্ক যতটা স্ট্রং হবে একটা জায়গায়, তত সার্ভিস ডেলিভারিটা ভালো করে করা যায়। তাহলে এইটার উপরে কিন্তু ডিজিজ প্যাটার্ন নির্ভর করে, ডিপেন্ড করে। সোশিও ইকোনমিক কন্ডিশনের মধ্যে মেইন যে চারটে জিনিস খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ইকোনমিক স্ট্যাটাস অফ দ্য কান্ট্রি সবসময়। দেন হচ্ছে এডুকেশন লেভেল অফ দ্য কমন পিপল, এটাও হতে হবে। কারণ আমি একটা পার্টিকুলার এরিয়াকে, ধর তুই হেলথ এডুকেশন দিতে গেছিস, সেখানে প্রচুর পরিমাণে ডেঙ্গি হচ্ছে, তুই জানিস ডেঙ্গি কিসের জন্য হয়, এডিসের জন্য হয়, তারা জানে না। তাদের মধ্যে এই কনসেপ্টটা তো ঢুকতে হবে যে ডেঙ্গি একটা মস্কুইটোর জন্য হয়, নেমলি সেটা কি মস্কুইটো না জানলেও চলবে, এডিস ইজিপ্টি বা অ্যালবোপিক্টাস যাই হোক, সেটা কোথায় জন্মায়, সেই যে জন্মায় সেই জমা জলটাকে কিভাবে পরিষ্কার করতে হবে সেটা তো ওদেরকে করতে হবে, সেই অ্যাকুইপমেন্টটা তো থাকতে হবে, নলেজটা থাকতে হবে। সেই নলেজটা কোথা থেকে আসে? হঠাৎ তৈরি তো হবে না, এডুকেশন দিয়ে আসবে। তাহলে এডুকেশনের ভীষণ বড় রোল আছে ডিজিজের ওপর। দেন অকুপেশন, এটাও। লাস্টলি পলিটিক্যাল সিস্টেম, আমি বললাম পলিটিক্যাল উইল খুব নেসেসারি। হেলথ সার্ভিসটা একটা খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট টু decrease the burden of disease in the population, local population and also in the country. শুধু কি ট্রিটমেন্ট পারপাস তা নয়, প্রিভেনশন অফ ইলনেস অ্যান্ড প্রমোশন অফ হেলথ, এইটাই মেন মোটো। তার জন্য কি কি করা হয়? একটা হচ্ছে মেন ইমিউনাইজেশন অফ চিলড্রেন ক্যান ইনফ্লুয়েন্স দ্য ইনসিডেন্স অ্যান্ড প্রিভ্যালেন্স অফ পার্টিকুলার ডিজিজ। তাহলে এই জিনিসগুলো তোরা একদম নতুন দেখছিস, ওই জন্য খুব সংক্ষেপে আমি বলছি, শর্টে আমি বলছি। ইমিউনাইজেশন যে হয়, কতগুলো ভ্যাকসিন দেওয়া হয় বাচ্চাকে জানিস? জানিস না, আমি একটু গড়গড় করে বলে যাই, পরে মুখস্থ করতে হবে। একদম জন্মের সময় অ্যাট বার্থে দেওয়া হয় বিসিজি, হেপাটাইটিস বি, ওরাল পোলিও ভ্যাকসিন। তারপরে 6 উইকস মানে 1.5 মাসে দেওয়া হয় পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন, যার মধ্যে 5টা ভ্যাকসিন থাকে, 5টা ডিজিজ প্রিভেন্ট করার জন্য ভ্যাকসিন থাকে, তাই তো? সেটা কি? ডিপিটি প্লাস হিপ প্লাস হেপাটাইটিস বি। ডিপিটির মধ্যে কি কি পড়ে? ডিপথেরিয়া, পার্টুসিস আর টিটেনাস টক্সয়েড প্লাস হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি প্লাস হেপাটাইটিস বি। এটা হলো 6 সপ্তাহের একটা ইনজেকশন। সেকেন্ড ইনজেকশন হচ্ছে পোলিওর ইনজেকশন পড়ে। থার্ড হচ্ছে নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন পিসিভি, তার 10 ভ্যালেন্ট একটা ডোজ আছে, সেইটা পড়ে। আর 2টো ওরাল ভ্যাকসিন পড়ে, একটা পোলিও একটা রোটা। এটা গেল 6 সপ্তাহের ভ্যাকসিন। এরপরে আছে 10 সপ্তাহের ভ্যাকসিন, তারপরে আছে 14 উইকসের ভ্যাকসিন, তারপরে আছে 9 মান্থের ভ্যাকসিন, তারপরে 16 মান্থ, দেন 5 ইয়ার্স, দেন 10 ইয়ার্স, দেন 16 ইয়ার্স। তাহলে এইগুলো আমি একটু সংক্ষেপে বলে দিলাম, অনেকবার বলবো যাতে তোদের পরীক্ষার আগে মনে থেকে যায়। নেক্সট হচ্ছে ইনসিডেন্স অ্যান্ড প্রিভ্যালেন্স বলে একটা কথা আছে। কোনটাকে ইনসিডেন্স বলে, কোনটাকে প্রিভ্যালেন্স বলে? এই ক্লাসে তোরা এখন নেমলি আমি ধরলাম 40 জন আছিস, আমি মনে হলো যে তোদের সবাইকার প্রেসার মাপবো, এখন দেখবো যে কার প্রেসার বেশি আছে কার কম আছে, মাপতে পারি। মাপলাম, মেপে দেখলাম 40 জনের মধ্যে 4 জনের প্রেসার আসছে কাট অফ লেভেল, আমি একটা সেট করেছিলাম যে 130-র উপরে হবে, আর নিচেরটা 86 বা 88-এর উপরে হবে, তার উপরে 4 জনের এলো। তাহলে এদের হাইপারটেনশন হওয়ার সম্ভাবনা খুব বেশি, ঠিক আছে? তাহলে এই যে 4 জনকে আমি পেলাম, সেই 4 জনের কজনের আজকে প্রেসার বেশি আর কজনের কাল থেকে বেশি ছিল আমি জানি না তো। তাহলে এখানে আমি কি কেস পেলাম? ওল্ড কেস প্লাস নিউ কেস। সাপোজ হতে পারে যে 3 জনের আগে থেকেই প্রেসার হাইপারটেনশন ছিল আর একজনের আজকে হয়েছে, তাহলে এই 4 জনকেই আমি পেলাম। তাহলে এইটাকে বলা হয় প্রিভ্যালেন্স। তুই যখন অ্যাট এ পয়েন্ট একটা টাইমে গিয়ে সবাইকার কিছু চেক করবি, যে ডেটা পাবি সেটা হচ্ছে প্রিভ্যালেন্স, যেখানে কোনটা নতুন কোনটা পুরনো বোঝা যাবে না। কি করে বোঝা যাবে যে কোনটা নতুন কোনটা পুরনো?
তোরা আবার আমার কালকে ক্লাস করতে আসবি, আবার আমি 40 জনের প্রেসার মাপবো, ঠিক আছে? কালকে মেপে দেখলাম আবার সেই 4 জনেরই বেশি আছে, আরেকজনেরও বেশি হয়নি, তাহলে নতুন কেউ নেই। এইরকম আমি রোজ মাপতে থাকলাম, 10 দিন পরে গিয়ে দেখলাম আরেকটা লোকের হয়েছে, তাহলে নতুন কটা পেলাম তখন একটি। এইটাকে বলা হয় ইনসিডেন্স। তাহলে ইনসিডেন্স পাওয়ার জন্য আমাকে কোনো একটা অ্যাক্টিভিটি ডেলি করতে হবে, ফলো আপ করতে হবে। একটা ওয়ান পয়েন্ট অফ টাইম করলে আমি বলতে পারবো না এটা আজকে হয়েছে না কাল হয়েছিল। তাহলে এই হলো ইনসিডেন্স অ্যান্ড প্রিভ্যালেন্স। আচ্ছা, দেন হচ্ছে প্রভিশন অফ সেফ ওয়াটার ক্যান প্রিভেন্ট মর্টালিটি অ্যান্ড মরবিডিটি ফ্রম ওয়াটারবোর্ন ডিজিজ। আর কেয়ার অফ প্রেগনেন্ট ওমেন অ্যান্ড চিলড্রেন উড কন্ট্রিবিউট টু দ্য রিডাকশন অফ ম্যাটার্নাল অ্যান্ড চাইল্ড মরবিডিটি মর্টালিটি। প্রেগনেন্ট ওমেনের জন্য বা প্রেগনেন্ট ওমেনদের রাদার কি কি ডিজিজ বেশি হয়, মানে যার জন্য আমরা এত চিন্তা করি প্রেগনেন্ট ওমেনদের নিয়ে এত ভাবি কেন? এক তো ফার্স্ট হচ্ছে ম্যাটার্নাল মর্টালিটি আটকানোর জন্য। ডিউরিং বাচ্চা হওয়ার সময় মানে ডিউরিং চাইল্ড বার্থ কোনো মাদার যেন মারা না যায়, এটা একদম ফার্স্ট মোটো আমাদের। তাহলে সেই আটকানোর জন্য কি কি করতে হবে, অনেকগুলো স্টেপস নিতে হয়। তোরা পড়বি যে কোন কি কি কারণে ডিউরিং ডেলিভারি মাদার মারা যেতে পারে। তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট কারণ আমাদের কান্ট্রির হচ্ছে অ্যানিমিয়া। প্রচুর প্রচুর মহিলা হচ্ছে অ্যানিমিক। তাহলে এই যে অ্যানিমিক মহিলাগুলো ডিউরিং চাইল্ড বার্থ কি হয়, ব্লিডিং হয়। তার জন্য ম্যানেজমেন্ট আছে, যদি ঠিক মতো ম্যানেজ করতে না পারা যায়, ব্লিডিং বেশি হয়ে যায়, রক্ত কম থাকে, তাহলে ডিউ টু শক মারা যেতে পারে, ডিউ টু ইনফেকশন মারা যেতে পারে। অ্যানিমিয়া থাকলে ইনফেকশন হওয়ার চান্স বেশি থাকে। তাহলে এই অ্যানিমিয়াটাকে প্রিভেন্ট করার জন্য, আটকানোর জন্য কি করা যায়, কি করতে হবে? কিছু মেডিসিন দিতে হবে। কি দিলে অ্যানিমিয়া কম হয়? আয়রন, মেনলি এগুলো সবই আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া থাকে, ম্যাক্সিমাম 95%-এর বেশি। তাহলে সেগুলো আমি আটকাবো কি করে? আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট দিয়ে। তাহলে প্রেগনেন্সির সময় আয়রন দিতে হয়, তাহলে তার কারণ বোঝা যাচ্ছে কেন অকারণে দেওয়া হয় না। আচ্ছা, নেক্সট এবারে বল, এই যে আমরা একটা প্রেগনেন্ট মহিলাকে বলি ডেলিভারি করাতে কোন জায়গায় নিয়ে যেতে বলি? হসপিটালে নিয়ে যেতে বলি। বাড়িতে করতে বলি? কখনো বলি না, সবসময় অ্যাভয়েড করতে বলি। আগেকার দিনে হতো কিন্তু তাতে প্রচুর বাচ্চা মারা যেত। কি কারণে বাচ্চাগুলো মেনলি মারা যায় বাড়িতে করতে গেলে? নিওনেটাল টিটেনাস বলে একটি রোগ আছে, বাচ্চাদের হয়, ঠিক আছে? সেইটির জন্য, তার জন্য আমরা সবসময় বলি যে ইনস্টিটিউশনাল ডেলিভারি, যে কোনো নিয়ারেস্ট ইনস্টিটিউশন, হেলথ ইনস্টিটিউশন যেখানে আছে সেখানে ডেলিভারি করাবে। কি সুবিধে? 5টা সি বলা হয়, এগুলো তোদের পড়তে হবে। মানে নর্মাল ডেলিভারির জন্য যে জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে সারফেসটা ক্লিন হতে হবে। ধরো এই টেবিল, এখানে বাচ্চার ডেলিভারি হবে, এই টেবিলটা পরিষ্কার থাকতে হবে। যে করছে স্কিলড অ্যাটেন্ডেন্ট, ডাক্তার হতে পারে, নার্স হতে পারে, ট্রেন্ড দায়ী হতে পারে, তার হাত পরিষ্কার থাকতে হবে, তাই তো? ক্লিন হ্যান্ডস, ক্লিন কর্ড, ক্লিন কাট, আমি যে কর্ডটা কাটবো সেই যে ব্লেডটা সেটা একদম নিউ হতে হবে, স্টেরাইল হতে হবে। আর ক্লিন কর্ড স্টাম্প, মানে আমি কাটার পরে যে স্টাম্প দেব, বাঁধবো, যে জিনিসটা দিয়ে বাঁধবো সেটাও তো ক্লিন থাকতে হবে। তাহলে এতগুলো জিনিস ক্লিনলি করলে তারপরে নিওনেটাল টিটেনাস প্রিভেন্ট করা যাবে, বাচ্চাটাকে বাঁচানো নিওনেটাল টিটেনাস থেকে সম্ভব। তাহলে এইগুলো হচ্ছে হেলথ সার্ভিসের মধ্যে পড়ে। এজিং অফ দ্য পপুলেশন খুব ইম্পর্টেন্ট। 2020-এর পর, এর মধ্যে রাদার, জেরিয়াট্রিক পপুলেশন বা 60 ইয়ার্স এন্ড ওভাব যে পপুলেশনটা আছে তাদের নাম্বার হিউজ, এবং তার 2/3 যে 1 বিলিয়ন আছে তার 2/3 নিয়ারলি সেগুলো হচ্ছে ডেভেলপিং কান্ট্রিতে, তার মধ্যে ইন্ডিয়াও পড়ছে। তাহলে এই যে পরিমাণ জেরিয়াট্রিক এজ গ্রুপ, এদের যে ডিজিজগুলো সেগুলো কিন্তু একটু আলাদা রকমের। একটা তো হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ, এটা জানিস জেরিয়াট্রিক এজ গ্রুপের বেশি হয়, হাইপারটেনশন, ডায়াবেটিস, করোনারি আর্টারি ডিজিজ, এগুলো বেশি হয়। তার সঙ্গে জেরিয়াট্রিক গ্রুপের কিছু স্পেশাল রিকোয়ারমেন্ট আছে, যেমন চোখের প্রবলেম হয়, ক্যাটারাক্ট হয়, আচ্ছা কানের শুনতে কম পান, ডেফনেস আছে, খাবার খেতে ভালো পারেন না, কারণ কি? দাঁত ভেঙে যায়, প্রোস্টেটের প্রবলেম হয়,
যদি সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে প্যারালিসিস যদি থেকে যায় অল্প স্বল্প, হাঁটতে অসুবিধা হয়, ওয়াকিং সাপোর্টের দরকার হয়। তাহলে এরকম মাল্টিপল জিনিস আছে যেগুলো একটা এজিং পপুলেশনে লাগে। সিমিলারলি জেরিয়াট্রিক ওল্ড এজ ওমেন যারা, তাদের কিছু আলাদা প্রবলেম আছে। যেমন একটা ক্যান্সার বল সার্ভাইকাল ক্যান্সার, এটা যে কোনো এজ গ্রুপেই ফিমেলদের হতে পারে, বাট জেরিয়াট্রিক এজ গ্রুপে নর্মালি গিয়ে যদি আগে থেকে স্ক্রিন না হয় ধরা পড়বে তখন গিয়ে, তাহলে এটা একটা খুব বড় ইস্যু যেটা প্রিভেন্টেবল ক্যান্সারও। জেন্ডারের মধ্যে মেনলি আমি ফিমেলদেরটাই এখানে বলেছি বা বলা আছে, আলোচনা করা আছে, এটাই মেনলি। ডিজিজ প্যাটার্ন অনেকগুলো ডিজিজের জন্য মেল আর ফিমেলের মধ্যে আলাদা। তো ফিমেলদের যে ডিজিজগুলো মেনলি কজ অফ কনসার্ন বা যেগুলো মাল্টিফ্যাক্টোরিয়াল ডিজিজ এজেন্টের মধ্যে কাজ করে সেগুলো এই এতগুলো। তার মধ্যে দেখ কভারিং নিউট্রিশনের একটা বড় ইস্যু থাকে। কেন না, এরকম আমাদের কান্ট্রিতে অনেক আগে থেকেই কাস্টম বিলিভ আছে, ছিল রাদার এখনো আছে অনেক জায়গায়, যাকে বাড়ির ছেলেরা খাবে, তারপরে যা বাচ্চা কুচা পড়ে থাকবে মেয়েরা খাবে। নিউট্রিশন ওখানেই কমে গেল, সবচেয়ে ভালো খাবারটা ছেলেদের দেওয়া হবে, তারপরে যা পড়ে থাকবে মেয়েরা খাবে, তাহলে ওখানে প্রোটিন কমে গেল। তাহলে নিউট্রিশনাল ইস্যু একটা এখানেই চলে আসে। রিপ্রোডাক্টিভ হেলথ, এটা অনেকগুলো কারণে নেগলেক্টেড এরিয়াস হয়ে যায়। একটা কারণ তো হচ্ছে মেয়েরা সবসময় লেডি ডক্টরদের পেলে প্রেফারেবলি অনেক বলতে সুবিধা হয় ওদের, তাহলে সেই নাম্বারটা অনেকদিন কম ছিল, সব জায়গাতে সম্ভবও নয়। তাহলে রিপ্রোডাক্টিভ হেলথ ইস্যুটা অনেক সময়তেই মাস্ক হয়ে যায়, চেপে যায় মেয়েরা। হেলথ কনসিকুয়েন্স অফ ভায়োলেন্স, ডোমেস্টিক ভায়োলেন্স আছে, মারধরের ব্যাপার আছে। এজিং, লাইফস্টাইল রিলেটেড কন্ডিশন, অকুপেশনাল এনভায়রনমেন্ট, ছেলে আর মেয়েদের জন্য যতই আমরা বলি ল আছে, এখনো সব জায়গায় সমান নয়। তাহলে এইগুলো পলিসি মেকারদের মাথাতে আছে, সেই অনুযায়ী চলে। কি কি হেলথ এখানে দেখানো আছে দেখ। রিপ্রোডাক্টিভ হেলথ আছে, এটা হচ্ছে মেনলি ফার্টিলিটির যে জায়গাটা সেইটা, বাচ্চা হওয়ার সময়। তাহলে প্রেগনেন্ট মায়েদের একটা হেলথ আছে। মেন্টাল হেলথ ইস্যু আছে মেয়েদের আলাদা করে। ব্রেস্ট দেখানো আছে, কেন ব্রেস্ট ক্যান্সার একটা ভীষণ প্রিভেন্টেবল ক্যান্সার মেয়েদের, কিন্তু ইন দ্য আর্লি স্টেজ। তাহলে এটা যদি অ্যাওয়ার্ড না থাকে তাহলে পরে মরবিডিটি মর্টালিটি ব্রেস্ট ক্যান্সারে অনেক বেশি। আদার ফ্যাক্টরসের মধ্যে যেটা মেইনলি এখানে বলা আছে সেটা হচ্ছে ডিজিটাল রিভলিউশন, ডিজিটাল ইন্ডিয়া। তো ঠিক আছে, ডিজিটাল ইন্ডিয়া আমি যদি অ্যাসাইডও রাখি, পাশেও রাখি, সেটা হচ্ছে ইন্টারনেট এবং আইটি সেক্টর যেহেতু এখন অনেক ফ্লারিস্ট, তাহলে এই জিনিসগুলো করতে খুব সুবিধে হয়। কোথা কোথা থেকে আমরা ইনফরমেশন পাই, তোর বা যে কোনো মানুষের একটা যে কোনো ছোট্ট রোগ সম্পর্কে ধারণা হলে কি করি, গুগল ইট, তাই তো, গুগল করে দেখে নিস, সবাই দেখ। তাহলে এই যে ইনফরমেশনটা, এইটা আগে ছিল না। নেক্সট হচ্ছে টেলিমেডিসিন। একটা ছোট্ট রুরাল হসপিটালে থেকেও একদম সুপার স্পেশালিস্টের সঙ্গে যদি সে কথা বলবো বলে, সেটাও এখন পসিবল এবং হয়ে যায়, টেলিমেডিসিন আছে। থার্ড হচ্ছে একটা বিশাল বড়, এইটা সবাইকার কাজে লাগে না, তোদের কাজে লাগবে, মানে ডাক্তারদের কাজে লাগে, সেটা হচ্ছে বিশাল বড় যে মেডিকেল জার্নালগুলো আছে সেগুলো তুই যে কোনো সময় অ্যাক্সেস করতে পারিস। তাহলে আরব কান্ট্রি থেকে শুরু করে WHO কাছে যে ডেটাবেস আছে সেখানে কি রেজাল্ট এসেছিল, সেই রেজাল্টের জন্য কি কি ভ্যারি করেছিল, নিজের ডেটার সঙ্গে কম্পেয়ার করতে পারবি, দেখতে পাবি যে আফ্রিকাতে প্যারাসাইটোসিস কিরকম, আমাদের এখানে প্যারাসাইটিক ইলনেস কিরকম, সবসময় কম্পেয়ার করতে পারবি। তাহলে এগুলো কিন্তু সবগুলো হয়েছে এই ইনফরমেশন কমিউনিকেশনের মডার্নাইজেশনের জন্য। স্পিরিচুয়াল ডাইমেনশনটা এটা একদম রিসেন্ট একটা কনসেপ্ট, একদম রিসেন্ট নয়, মানে অনেক দিনের পুরনোই, কিন্তু তাও স্টিল বাকিগুলোর থেকে অনেক রিসেন্ট, বায়োমেডিক্যাল কনসেপ্ট বা এগুলোর থেকে অনেক রিসেন্ট। এখানে কি বলা হয়, একটা স্পিরিচুয়াল অ্যাসপেক্ট যোগ করা হয়েছে, একটা এক্সট্রা সামথিং, এটা একটা সাইকোলজি ফিজিওলজি একসাথে মিক্সড আপ। ফিজিওলজি আর সাইকোলজির ইনট্যাঞ্জিবল সামথিং, এর কোনো সেরকম কংক্রিট ডেফিনেশন নেই। এর মধ্যে কি কি আছে, ইন্টিগ্রিটি,
principles of ethics, purpose in life, commitment to some higher being, belief in concept that are not subject to state of the art explanation. এটা হচ্ছে স্পিরিচুয়াল ডাইমেনশন। লাস্টলি যেটা আছে সেটা হচ্ছে ন্যাচারাল হিস্ট্রি অফ ডিজিজ। ন্যাচারাল হিস্ট্রি অফ ডিজিজ মানে একটা ডিজিজ এজেন্ট, আমি বললাম এনভায়রনমেন্টের মধ্যে সবসময়তেই আছে, তো সেই ডিজিজ এজেন্টটা কিভাবে একটা ফুল ব্লোন ডিজিজ একটা পার্সনের মধ্যে করবে যদি আমি তাকে কোনো ট্রিটমেন্ট বা প্রিভেনশন না দিই, চলতে দিই নিজের মতো। একজনের একটা ম্যালেরিয়া ইনফেকশন হলো, আমি তাকে কিছু ট্রিটমেন্ট দিলাম না, কথার কথা দিতে হবে, দিলাম না, স্টাডি পারপাসে লাগে, তাহলে রিসেন্ট কোনটাতে তোরা ন্যাচারাল হিস্ট্রি অফ ডিজিজ দেখতে পেয়েছিস বলতো? এটা সবাই পায় না, সবাই এতটা লাকি নয়। কোভিডে ইনফেকশন হওয়ার পরে কতটা ইনফেকশন করে, কতজনের করে, কি কি সিভিয়ার ইনফেকশন করে, সমস্ত কিছু আমরা জানতে পারি ন্যাচারাল হিস্ট্রি অফ ডিজিজ থেকে। তাহলে এটা একটু ডিটেলসে জানতে হবে, এইটি মনে রাখবি একদম। ফার্স্ট হচ্ছে দুটো মেন স্টেজ, পিরিয়ড অফ প্রি প্যাথোজেনেসিস আর পিরিয়ড অফ প্যাথোজেনেসিস। তাহলে পিরিয়ড অফ প্রি প্যাথোজেনেসিসটা কোথায়? আউটসাইড হিউম্যান বডি। পিরিয়ড অফ প্যাথোজেনেসিসটা কোথায়? ইনসাইড হিউম্যান বডি। বেসিক ডিফারেন্স। এরপরে আমি পিরিয়ড অফ প্রি প্যাথোজেনেসিসে আসি। তাহলে এই যে ট্রায়াডটা আছে, এজেন্ট, হোস্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস। সাপোজ এখানে আমি বলছি এই আকাশ বসে আছে, আকাশ এজেন্ট, আমি হোস্ট, এইটা হচ্ছে এনভায়রনমেন্ট, ঠিক আছে? এই তিনটে ট্রায়াঙ্গেল। এবারে এই ট্রায়াঙ্গেলের ডিস্টেন্সটা সবসময় সেম থাকে না, আমি তো ঘোরাঘুরি করছি। তাহলে দেখ কখনো কিন্তু এজেন্টের কাছে চলে যাচ্ছি, কখনো এনভায়রনমেন্টের কাছে চলে যাচ্ছি। এইভাবে ইকুইলিব্রিয়ামটা সবসময় শিফট করে। এটা তোদের পরে ক্লাসে আরও ডিটেলসে আলোচনা হবে, আমি যেটুকু লাগবে সেটুকু বললাম। তো সেইটা যখন ব্যালেন্সটা খারাপ হয়ে যায় তখনই কিন্তু এই এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস আর এজেন্ট এই দুটো যখন ব্যালেন্স খারাপ করে ফেলে হোস্টের সঙ্গে, তখনই কিন্তু একটা স্টিমুলাস তৈরি হয়, ডিজিজ প্রভোকিং স্টিমুলাস। এতদূর পর্যন্ত প্রি প্যাথোজেনেসিস। প্রি প্যাথোজেনেসিসের পরে প্যাথোজেনেসিস আসবে। তাহলে এই পিরিয়ড অফ প্যাথোজেনেসিসের মধ্যে কি কি আসবে, নিচেরটা ভুলে যা, নিচেরটা আমি পরে বলছি। তাহলে এখানে ইনফেকশনটা ঢুকে গেল ইন দ্য হিউম্যান হোস্ট। ঢুকে যাওয়ার পরে প্যাথোলজিক্যাল যে রেসপন্সগুলো করে, এগুলো তোরা আমার থেকে ভালো জানিস এখন, সেই রেসপন্সটা করবে। রেসপন্স করার পরে কি কি হতে পারে? দুটো, একটা হচ্ছে ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সাইন সিমটম নাও থাকতে পারে। সাবক্লিনিক্যাল কেস কিছু হয় জানিস, কোনো সাইন সিমটম নেই, আর কিছু সময় ক্যারিয়ার হয়ে যেতে পারে। সাইন সিমটম এলো, সাইন সিমটম আসার পরে ইলনেস হয়ে গেল। ইলনেস আসার পরে আমি কি বলেছিলাম, আমি কোনো প্রিভেনশন দেবো না, কোনো ট্রিটমেন্ট দেবো না। যদি প্রিভেনশন বা ট্রিটমেন্ট না দিই তাহলে কি হবে? ডিজিজ প্রোগ্রেস করবে। আমার যদি ইমিউনিটি বেশি থাকে, আমি ডিজিজকে হারিয়ে ফেলবো, তাহলে রিকভার করে যাব, সুস্থ হয়ে যাব। যদি আমার সেই রকম না থাকে তাহলে ডিসাবিলিটি হয়ে যেতে পারে। ডিজিজটার অত ক্ষমতা নেই যে হোস্টকে মেরে দিল, পারলো না, ডিসাবেল করে দিল। যদি সেটা না পারে ক্রনিক স্টেটে চলে যেতে পারে অথবা ডেথ করে দিতে পারে, তাই তো? ডিসাবিলিটি মানে ডিফেক্ট একটা, তাহলে ডিসাবিলিটি ডিফেক্ট কাছাকাছি, ক্রনিক স্টেট মানে ডেথ করে দিতে পারে। তাহলে একদম ফার্স্টে কোনো ক্লিনিক্যাল সিমটম নেই, তারপরে সিমটম এলো, তারপরে ইলনেস হলো, ডিসাবিলিটি করতে পারে, আমি রিকভার করে যেতে পারি, ডেথ হয়ে যেতে পারে। এই হচ্ছে মেন, যদি কোনো ট্রিটমেন্ট বা প্রিভেনশন না দিই। এরপরে এই যে প্রসেসটা, এইটা প্রত্যেকটা ডিজিজের জন্য আলাদা। কারো একটা পোর্শন খুব শর্ট, বাকি পোর্শন বড়, কারো সব পোর্শনগুলোই বড়, কারো সব পোর্শন ছোট, সেটা ডিজিজ টু ডিজিজ ভ্যারি করে। নন কমিউনিকেবল ডিজিজের জন্য এই যে এখানে বলা আছে একটা প্যাথোজেন, সেটা প্যাথোজেন নয়, রিস্ক ফ্যাক্টর, সেটা মাল্টিপল রিস্ক ফ্যাক্টর। এক একটা নন কমিউনিকেবল ডিজিজের অনেকগুলো রিস্ক ফ্যাক্টর থাকে, তাহলে এই অতগুলো রিস্ক ফ্যাক্টর। তাহলে এরপরে তোরা একটা জিনিস বল, এইখানে যে আমি যেখানে যে জায়গাটায় বললাম যে কোনো সাইন অ্যান্ড সিমটম নেই, এই জায়গাটায় এতটা জায়গায় সাইন অ্যান্ড সিমটম নেই, কিন্তু ডিজিজ ঢুকে গেছে, এই পাঁচটাই সাইন অ্যান্ড সিমটম আছে। তো যেখানটায় সাইন অ্যান্ড সিমটম নেই সেইখানে কি টেস্ট করে ডিজিজকে ধরা সম্ভব? হ্যাঁ, কেন নয়?
যখনই প্যাথোজেন ঢুকে গেছে, আমি যদি সেরকম অ্যাপ্রোপ্রিয়েট টেস্ট থাকে, কেন ধরা সম্ভব নয়, সেই টেস্টগুলোকে বলা হয় স্ক্রিনিং টেস্ট। স্ক্রিনিং মানে হচ্ছে, স্ক্রিনিং তোদের আলাদা চ্যাপ্টার হবে আছে, আমি আলাদা করে যদি পড়াই বলবো, বা যেই পড়ান বলবে। এই যে তোদের বললাম 40 জন আছিস, আমি এখনই প্রেসার মাপবো, এটা তো টেস্ট। আমি প্রেসারটা না মাপলে তোদের হাইপারটেনশন আছে বুঝতে পারবো কি? পারবো না। সিমিলারলি ব্লাড সুগার না মাপলে তোদের ডায়াবেটিস আছে কিনা বুঝতে পারবো না। তাহলে এইটা তোরা তো অ্যাপারেন্টলি হেলদি পপুলেশন, তোরা তো জানিস না যে তোদের ডিজিজ আছে না নেই, যার টেস্ট করা আছে সেটা আলাদা। তাহলে অ্যাপারেন্টলি হেলদি পপুলেশনকে যখন আমি একটা র্যাপিডলি অ্যাপ্লাইং টেস্ট করছি, তখন আমি ধরতে পারবো যে ওর ডিজিজটা আছে না নেই। তো সেইটা পসিবল হচ্ছে যেখানটাতে সাইন অ্যান্ড সিমটম নেই, সেইখানটায়। সাইন অ্যান্ড সিমটম চলে এলেই তারপরে ওই টেস্টটাও যদি করা হয়, যে টেস্টটা স্ক্রিনিং টেস্টটা করা হচ্ছিল, সেটাকে স্ক্রিনিং বলা যাবে না, কারণ তখন তো সাইন অ্যান্ড সিমটম হয়ে গেছে, তার অ্যাপারেন্টলি হেলদি আর নেই। তাহলে সে তখন ট্রিটমেন্ট পারপাসে করাচ্ছে। বোঝা গেল? এরপর নিচেরটা আমি একটু বলে দিই। প্রিভেনশনগুলো 3 রকমের লেভেল আছে: প্রাইমারি প্রিভেনশন, সেকেন্ডারি প্রিভেনশন, টারসিয়ারি প্রিভেনশন। প্রাইমারি, সেকেন্ডারি, টারসিয়ারি, এটা হচ্ছে লেভেল। মনে রাখ, লেভেল 3টে, মোড আছে 4টে, 5টা, সরি, মোড আছে 5টা, লেভেল আছে 3টে। প্রাইমারি প্রিভেনশন কোন জায়গাটাকে বলা হচ্ছে? প্রাইমারি প্রিভেনশন বলা হয় যেখানে পিরিয়ড অফ প্রি প্যাথোজেনেসিসের জায়গা, মানে প্যাথোজেনটা শরীরে ঢোকেনি, হিউম্যান বডির বাইরে আছে, তখন যদি আমি আটকাতে পারি, সেইটা হচ্ছে প্রাইমারি প্রিভেনশন। শরীরে ঢুকে গেল, প্যাথোজেনেসিসের জায়গায় চলে গেল, তখন হচ্ছে সেকেন্ডারি আর টারসিয়ারি। আর মোডসটা কি? মোডসটা হচ্ছে এইগুলোরই একটুখানি ডিটেইলড ইলাবোরেশন। প্রাইমারি প্রিভেনশন মানে কি? হেলথ প্রমোশন, স্পেসিফিক প্রোটেকশন। হেলথ প্রমোশন মানে কি? হেলথ প্রমোশন মানে এই যে অ্যাটলিস্ট 30 মিনিটস ব্রিস্ক ওয়াকিং বা রেগুলার এক্সারসাইজ করতে বলা হয়, ফাস্ট ফুড অ্যাভয়েড করতে বলা হয়, এগুলো হেলথ প্রমোশন। এগুলোর থেকে আমরা কি থেকে বাঁচবো? ওবেসিটি থেকে বাঁচবো, ডায়াবেটিস থেকে বাঁচবো, হাইপারটেনশন থেকে বাঁচবো, তাই তো? এগুলোকে হেলথ প্রমোশন বলা হয়। তাহলে এই হেলথ প্রমোশন আর স্পেসিফিক প্রোটেকশন, স্পেসিফিক প্রোটেকশন কোনটা? ভ্যাকসিন। স্পেসিফিক ডিজিজের জন্যই আমি দিচ্ছি, ওই ডিজিজটা যাতে খুব কম হয়। হবে না বলা যাবে না, 95% ক্ষেত্রে হবে না, বা যে ভ্যাকসিনে যেরকম এফিকেসি সেরকম হবে না। তাহলে এইটা হলো প্রাইমারি প্রিভেনশন, হেলথ প্রমোশন। আমি ভালো ভালো কথা বললাম, তোকে ভালো ভালো লাইফস্টাইল নেওয়া করালাম, আর কিছু ভ্যাকসিন দিলাম, এগুলো হচ্ছে প্রাইমারি। সেকেন্ডারি প্রিভেনশনের মধ্যে পড়ছে আর্লি ডায়াগনোসিস এন্ড ট্রিটমেন্ট। আর্লি ডায়াগনোসিস এন্ড ট্রিটমেন্ট সেকেন্ডারি প্রিভেনশনের মধ্যে কেন পড়েছে? ওই যে আমি বললাম, এই জায়গাটাতে সাইন অ্যান্ড সিমটম ছিল না, সাইন অ্যান্ড সিমটম ছিল না, তো সেইখানে যদি আমি দেখতে পাই যে হ্যাঁ লোকটা ডায়াবেটিস হয়ে গেছে, লোকটার হাইপারটেনশন হয়ে গেছে, আমি ট্রিটমেন্ট চালু করে দেবো। তাহলে যত আর্লি ডায়াগনোসিস হবে, যত তাড়াতাড়ি ট্রিটমেন্ট হবে, তত ডিসএবিলিটি হওয়ার চান্স কমে যাবে। ডায়াবেটিসের ডিসএবিলিটি কি? চোখ, রেটিনোপ্যাথি হয়ে যেতে পারে, কিডনি, ডায়াবেটিক কিডনি ডিজিজ, ডিকেটি হয়ে যেতে পারে। তাহলে এই যে সমস্যাগুলো হয়ে যাবে, এটা যদি আর্লি আমি ট্রিট করতে পারি, অবশ্যই কম হবে। তাহলে যদি কারো ডিসএবিলিটি হয়েও যায়, ধর লেপ্রোসি হয়ে ডিসএবল হয়ে গেছে একটা পা, তাহলে আমার কাজ হচ্ছে সেই ডিসএবিলিটিটা বাড়তে না দেওয়া, লিমিট করা, ডিসএবিলিটি লিমিটেশন, ঠিক আছে? আর যদি হয়েও যায় তাহলে লাস্টলি রিহ্যাবিলিটেশন। যেমন একটা পা এমপুট হয়ে গেছে, কাটাই গেছে, বাদ গেছে, তাহলে তাকে কিভাবে আবার নতুন করে আর্টিফিশিয়াল লিম্ব লাগিয়ে হাঁটানো যায়, সেটা রিহ্যাবিলিটেশন। তাহলে এই হচ্ছে লেভেল অফ প্রিভেনশন 3টে, মোডস অফ ইন্টারভেনশন 5টা। এছাড়া আরেকটা আছে প্রাইমোর্ডিয়াল প্রিভেনশন বলে, এইটা হোম টাস্ক, তোরা পড়ে আসবি, আমাকে বলবি, ঠিক আছে? প্রাইমোর্ডিয়াল প্রিভেনশন, এটা প্রাইমারিরও আগে। প্রাইমোর্ডিয়াল মানে বুঝতেই পারছিস, প্রাইমারিরও আগে। তাহলে সেইটাতে কি করা হয়, বা তার সঙ্গে প্রাইমারির কি পার্থক্য, কতটুকু পার্থক্য? ঠিক আছে? তাহলে এইটা হলো ন্যাচারাল হিস্ট্রি অফ ডিজিজ মোটামুটি ভাবে। এরপরে তোদের কজ অফ ডিজিজ বা কজেশন অফ ডিজিজের যে থিওরিগুলো আছে, সেইগুলো এর পরের দিনে ম্যাডাম পড়াবে। কিছু বুঝতে না পারলে জিজ্ঞাসা করবি, কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করবি,
আজকের ক্লাস এতটাই। থ্যাংক ইউ।